নমস্কার, রাত 10:30টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি জুই। প্রথমে হেডলাইন্স। উপনির্বাচন কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা, খর্দা থানায় এফআইআর, ষড়যন্ত্রের অভিযোগ কাজল সিনহা স্ট্রিট। ভোট গণনা নিয়ে নতুন করোনা বিধি কমিশনের, টিকা আবশ্যিক, চাই করোনা নেগেটিভ রিপোর্ট। রেকর্ড ভাঙল রাজ্যে, 24 ঘন্টায় আক্রান্ত 17,000, মৃত 77। কলকাতা, উত্তর 24 পরগনায় রেকর্ড সংক্রমণ, দেশে আক্রান্ত 3,60,000, ভারতে 517 প্রজাতির হানা। 1 মিনিটে 27 লক্ষ আবেদন কোভিডের, চাপেই অ্যাপ বিভ্রাট সাফাই কেন্দ্রের। ভারতের পাশে সিঙ্গাপুর, হংকং, শেষকৃত্যে বাধা প্রতিবেশীদের। স্ত্রীর দেহ সৎকার নিয়ে চিন্তায় উত্তরপ্রদেশের বৃদ্ধ। কেন্দ্রের অপদার্থতায় করোনা সংক্রমণ বৃদ্ধি, দায় এড়াতে পারে না সরকার, বলল দিল্লি হাইকোর্ট। ভ্যাকসিন, ওষুধ নেই কেন, প্রশ্ন বিচারপতির। প্রায় সব হাসপাতালে অক্সিজেনের অভাব, মৃত্যু মিছিল সর্বত্র। কেজরিওয়ালের ক্ষমতা কাড়ল কেন্দ্র, দিল্লি চালাবেন লেফটেন্যান্ট গভর্নর। নোটিশ জারি মোদী সরকারের, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নির্বাচিত সরকার, গণতন্ত্র ধ্বংস, বললেন দিল্লির মুখ্যমন্ত্রী। দেশ জুড়ে করোনা সংক্রমণ বাড়ার পেছনে রয়েছে কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বলল দিল্লি হাইকোর্ট। শুনানিতে বলা হয়েছে অক্সিজেন নেই, টিকার আকাল। এসব সামলাতে কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার তা জানাতে হবে 2-1 দিনের মধ্যেই। কেন্দ্রীয় সরকার যেভাবে অক্সিজেন আর রেমডেসিভির নিয়ে টালবাহানা করছে তাতে মনে হচ্ছে মানুষ মারতে চাইছে তারা, ফের বলল দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা এম সিং আজ বলেন, সংক্রমণ এতটা বেড়েছে অথচ যারা ভ্যাকসিন না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, রেমডেসিভির না পেয়ে যারা হাসপাতালে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন, তাদের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী, বলল দিল্লি আদালত। পরশু মাদ্রাস হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত। আজ দিল্লি হাইকোর্ট জানায়, চারিদিকে ওষুধের আকাল, অক্সিজেনের আকাল, মৃত্যু মিছিল চলছে। এটা আসলে কেন্দ্রীয় সরকারের অপদার্থতা। আজ বিচারপতি বলেন, হাসপাতালে এক আইনজীবীকে রেমডেসিভির দেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ করতে হয়েছে। যার 6টা ইঞ্জেকশন পাওয়ার কথা ছিল, পাচ্ছেন মাত্র 3টে। এর চেয়ে খারাপ দিন ভারতে আর কখনো আসেনি। দিল্লিতে মৃত্যু মিছিল চলছে, নিভছে না শ্মশানের আগুন, সর্বত্র হাহাকার। আকাশ বার্তা। অক্সিজেন সংকট মেটাতে ভারতের পাশে দাঁড়ালো সিঙ্গাপুর, হংকং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী বলেন, পিএম কেয়ারসের টাকার 1 লক্ষ ছোট অক্সিজেন সিলিন্ডার কেনা হচ্ছে। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত কোভিশিল্ডের দাম কমাতে বাধ্য হলো সিরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনওয়ালা বলেছেন, রাজ্য সরকারগুলোকে 400 টাকার বদলে 300 টাকায় টিকা বিক্রি করা হবে। বেসরকারি সংস্থাকে 600 টাকাতেই বিক্রি করা হবে করোনা টিকার প্রতিটা ডোজ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসেন। তিনি বলেন, দ্রুত সমস্যা মিটবে। ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট 1000 অক্সিজেন ট্যাঙ্কার এয়ারলিফট করল দিল্লিতে। হংকং থেকে আনা হলো অক্সিজেন ট্যাঙ্কার। 2টো এয়ারক্রাফট সিঙ্গাপুর থেকে এলো বর্ধমানের পানাগড়ে। 256টা অক্সিজেন সিলিন্ডার রয়েছে সেখানে। প্রধানমন্ত্রী আজ বলেছেন, পিএম কেয়ারসের টাকায় 1 লক্ষ ছোট অক্সিজেন সিলিন্ডার কেনা হবে। প্রধানমন্ত্রীর সচিবালয় জানিয়েছে, অক্সিজেন সংকট মেটাতে প্ল্যান বসানোর জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হতে পারে। ভারতের শিল্প সংগঠন ফিকি 1,500 অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে এলো জার্মানি থেকে। আকাশ বার্তা। ভারতে এখন 517টা নতুন করোনা প্রজাতির সংক্রমণ ছড়াচ্ছে, বললেন ভারতীয় বিজ্ঞানীরাই। ভারতীয় ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে বিশ্বের 17টা দেশে। ভারতে এখন করোনার 517টা প্রজাতির সংক্রমণ ছড়াচ্ছে। এর মধ্যে 22টা প্রজাতি হলো ব্রিটেনের। বিশ্বের 17টা দেশে সংক্রমণ ছড়াচ্ছে ভারতের প্রজাতি, জানালো হু। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞানীরা বলছেন, যে 517টা প্রজাতির সংক্রমণ ছড়াচ্ছে, কোভিশিল্ড টিকা সব প্রজাতিকে প্রতিহত করতে পারবে। ভারতের 150টা জেলায় সংক্রমণ বেশি। এই সব জেলায় তাৎক্ষণিক লকডাউন হবে কিনা তা নিয়ে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। আজ নবান্ন জানিয়েছে, 18 বছরের বেশি বয়সীদের বিনামূল্যেই ভ্যাকসিন দেওয়া হবে। বেসরকারি হাসপাতালেও টিকা পাঠাবে। প্রয়োজনে কেন্দ্রের কাছে আরও টিকার দাবি করা হবে। তবে মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে সংক্রমণ বেশি হচ্ছে। তাই সেখানে 2-1 দিনের মধ্যেই টিকা পৌঁছে যাবে। বাকি রাজ্যে টিকা যেতে 7-8 দিন দেরি হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, দেশে এখন যে প্রজাতি রয়েছে তা সংক্রমণ ছড়াচ্ছে অতি দ্রুত। আকাশ বার্তা। বাংলায় গত 24 ঘন্টায় 17,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যে আজ 77 জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলিও করোনা আক্রান্ত। নিজের রেকর্ড ভেঙে রাজ্যে 17,207 জন করোনা আক্রান্ত হলেন আজ। এর মধ্যে কলকাতায় রয়েছেন 3,821 জন, উত্তর 24 পরগনা 3,778 জন। আক্রান্তের নিরিখে এতদিন কলকাতার চেয়ে উত্তর 24 পরগনার পার্থক্য ছিল প্রায় 500। এবার 2 জেলায় লড়াই শুরু হয়েছে। উত্তর 24 পরগনা গ্রামীণ এলাকায় বাড়ছে সংক্রমণ।
দক্ষিণ 24 পরগনায় 986 জন আক্রান্ত হয়েছেন, হাওড়ায় 955 জন, হুগলিতে 882 জন, নদিয়াতে 690 জন সংক্রমিত হয়েছেন, পশ্চিম বর্ধমানে 850 জন, দার্জিলিংয়ে 395 জন, মালদাতে 507 জন, মুর্শিদাবাদে 482। আজ উত্তর 24 পরগনা ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সংক্রমণের হার কিছুটা কমেছে। শহরের হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব, বেড নেই বেসরকারি হাসপাতালেও। সরকারি হাসপাতালেও 3-4 দিনের আগে বেড পাওয়া যাচ্ছে না। নবান্নের হেল্পলাইন নম্বরে ফোন করলেও কবে ভর্তি হওয়া যাবে তা বলতে পারছে না প্রশাসন। আজ রেকর্ড মৃত্যু হলো রাজ্যে, প্রথম ঢেউকে ছাড়িয়ে গেল মৃত্যু। গত 24 ঘন্টায় 77 জনের মৃত্যু হয়েছে রাজ্যে, এর মধ্যে কলকাতার 22 জন, উত্তর 24 পরগনার 16 জন, জলপাইগুড়িতে 5 জনের মৃত্যু হয়েছে, বীরভূমে 4 জনের এবং হাওড়া ও হুগলিতে 5 জন করে মৃত্যু হয়েছে। দেশে 3,60,000 মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে প্রায় 3,300 জনের। আকাশ বার্তা। দেশের উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করলেন খড়দার তৃণমূল প্রার্থীর স্ত্রী। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় কাজল সিনহার। ভোট গণনা নিয়েও নতুন বিধি জারি করল নির্বাচন কমিশন। করোনায় মৃত খড়দা তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার স্ত্রী থানায় এফআইআর দায়ের করলেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে। কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন কাজল সিনহার স্ত্রী। 25 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। চিঠিতে তিনি লিখেছেন, করোনা পরিস্থিতিতে নির্বাচনের দফা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি নির্বাচন কমিশন। এমনকি দেশ জুড়ে যখন করোনা সংক্রমণ বাড়ছে তখনও করোনা বিধি মেনে কোনো উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন। এই সব কিছুরই জন্য দায়ী উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। ভোট পর্ব মিটলেই সম্ভবত কাজল সিনহার মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তৃণমূল কংগ্রেস। খুনের মামলা দায়ের হতে পারে সুপ্রিম কোর্টেও। আজ কাজল সিনহার স্ত্রী এফআইআর দায়ের করেন খড়দা থানায়। এরই মধ্যে ভোট গণনা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে প্রার্থী বা এজেন্টকে করোনা নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনতে হবে। জেলার রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা শাসকরা তাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা RT-PCR টেস্টের ব্যবস্থা করবেন। 30 এপ্রিল থেকে 1 মের মধ্যে এই রিপোর্ট হাতে জোগাড় করতে হবে। যদি কোনো প্রার্থীর এই রিপোর্ট না থাকে তাহলে তিনি কোনো মনোনীত ব্যক্তিকে পাঠাতে পারবেন গণনা কেন্দ্রে। যদি রিপোর্ট না আসে তাহলে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যে নেওয়া হয়েছে সেই রিপোর্ট দেখাতে হবে। সব রাজ্যের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। কারো করোনা উপসর্গ থাকলে তিনি গণনা কেন্দ্রে যেতে পারবেন না বা ভিড় করতে পারবেন না। গণনায় মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার বাধ্যতামূলক। আকাশ বার্তা। করোনা আক্রান্তের মৃতদেহ প্রায় 13 ঘন্টা পড়ে রইল বাড়িতে। হাওড়ার বৃদ্ধকে কোনো হাসপাতালে ভর্তি করতে পারেনি পরিবারের লোকজন। মৃতদেহ সৎকার না করার ছবি এবার প্রতিদিনই দেখা যাচ্ছে রাজ্যে। হাওড়ার শিবপুরে করোনা আক্রান্তের মৃতদেহ পড়ে রইল প্রায় 13 ঘন্টা। প্রশাসনকে বারবার ফোন করেও কোনো উদ্যোগ দেখা যায়নি। ষষ্ঠীতলার বৃদ্ধ গোপাল চক্রবর্তী করোনা আক্রান্ত হন। পরিবারের লোকজন ছুটোছুটি করেও ভর্তি করতে পারেননি হাসপাতালে। গৃহ চিকিৎসক জানিয়ে দেন তার ভেন্টিলেশন প্রয়োজন। অবশেষে রাতেই বাড়িতে মৃত্যু হয় তার। কোথাও ভর্তি করতে পারিনি, বাড়িতেই ছিলেন। কাল রাতে এক্সপায়ার হয়ে যান। আমি বাড়িতে কটার সময় কাল 1:30 2 নাগাদ এক্সপায়ার হয়ে যান। আমি বাড়িতেই অক্সিজেন সিলিন্ডারের সব ব্যবস্থা করি আলাদা করে। তারপর থেকে থানায় জানাই। এই এখন দেখছেন, এখন লোকজন এসে এখন করছে। শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় হাসপাতালের এমার্জেন্সির সামনে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ। অভিযোগ, ভর্তি নেয়নি হাসপাতাল। লাইনে দাঁড়িয়ে থেকে মৃত্যু হয় তার। ওনারা চিকিৎসা করেননি, ওনারা আসেননি, হাত দেননি। আমার যে উনি কতবার বলেন সুপার স্পেশালিটি হসপিটাল গরিবদের জন্য, আমার বাবাকে ওরা মেরে দিয়েছে। ঘটনার পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙচুর চালানো হয় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। আকাশ বার্তা। নতুন সংসদ ভবন তৈরি না করে সেই টাকায় টিকা কিনে আম জনতাকে দেয়া হোক, হাসপাতালের জন্য কেনা হোক ভেন্টিলেটর, টুইট করে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নতুন সংসদ ভবন তৈরির জন্য 2000 কোটি টাকা বরাদ্দ না করে সেই টাকায় করোনা ভ্যাকসিন, ওষুধ, অক্সিজেন কেনা হোক, টুইট করে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে বলেন, সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের জন্য কর্মীদের আনতে 180টা গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। করোনা বিধি মানা হচ্ছে, সেখানে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। সরকার 2021-এর 30 নভেম্বরের আগে নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ করতে চায়। সেজন্য 3 শিফটে কাজ করা হচ্ছে। এসব এখন স্থগিত রেখে 2000 কোটি টাকা দিয়ে ভেন্টিলেটর, ICU বেড বাড়ানো হোক। একটা সংসদ ভবন রয়েছে, আরও একটার প্রয়োজন এখনই নেই। মানুষের জীবন আগে, বললেন রাহুল গান্ধী। টুইটে তিনি বলেন, সরকারের কি এখন এত বিলাসিতা করার প্রয়োজন রয়েছে? করোনার এত সংক্রমণ সত্ত্বেও মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে দ্রুত সেন্ট্রাল ভিস্টা অর্থাৎ নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ করতে হবে। আকাশ বার্তা।
টিকা নেওয়ার জন্য 18 বছরের বেশি বয়সীদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হতেই বিভ্রাট দেখা দিল অ্যাপে। কোউইন অ্যাপে 1 মিনিটেই আবেদন করেন 27 লক্ষ মানুষ। 1 মিনিটে 27 লক্ষ। হ্যাঁ, ভ্যাকসিন নেওয়ার জন্য কোউইন অ্যাপে মিনিটে 27 লক্ষ মানুষের নাম নথিভুক্ত হচ্ছে বলে সূত্রে খবর। স্লটের ভিত্তিতে এই নাম নথিভুক্ত হচ্ছে। আজ বিকেল 4টে থেকে কোউইন অ্যাপটি খুলে দেওয়া হয়। সাবালক হলেই নাম নথিভুক্ত করা যাচ্ছে। 18 থেকে 44 বছর বয়সীরা 1 মে থেকে টিকা পাবেন। এদিকে কোউইন অ্যাপ খোলার 9 মিনিটের মধ্যেই বিভ্রাট ঘটে। অ্যাপটি ক্র্যাশ করে যায় মুহূর্তেই। কারণ একটাই, একসঙ্গে কয়েক লক্ষ মানুষ ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে যান, যার জেরে এই বিভ্রাট ঘটে। পরে তা মিটেও যায়। মঙ্গলবার রাত 11:59 পেরোতেই লগ ইনের জন্য চেষ্টা করতে থাকেন হাজার হাজার মানুষ। সকাল 10টায় তাদের জানানো হয় বিকেল 4টে থেকে খোলা হবে কোউইন অ্যাপটি। আরোগ্য সেতুর মাধ্যমেও টিকার জন্য নাম নথিভুক্ত করা যাবে। 4:09 সময় অ্যাপ বিভ্রাটের জেরে বহু অভিযোগ আসতে থাকে টুইটারের মাধ্যমে। অভিযোগের পাহাড় জমছে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। করোনার ব্যাপক সংক্রমণের কারণেই ভ্যাকসিনের চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। আজ রাজ্যে 10 লক্ষ ভ্যাকসিন পাঠায় কেন্দ্র। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য 4 লক্ষ ভ্যাকসিন। অন্য রাজ্যগুলির জন্য 6 লক্ষ টিকা রাখা আছে হেস্টিংসের সেন্ট্রাল স্টোরে। আকাশ বার্তা। করোনা আক্রান্ত ঠাকুরদার জন্য অক্সিজেন চাইতে গিয়ে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের যুবক। যোগের পুলিশ জানিয়েছে অক্সিজেন নিয়ে মিথ্যে অভিযোগ করেছেন তিনি। স্ত্রীকে দাহ করার জন্য সাইকেল চালিয়ে শ্মশানে নিয়ে যেতে হলো এক বৃদ্ধকে। উত্তরপ্রদেশের জৌনপুরের মহিলা করোনায় আক্রান্ত ছিলেন। গ্রামবাসীরা বৃদ্ধকে সাহায্য করেনি মারণ ভাইরাসের ভয়। এমনকি গ্রামের শ্মশানঘাটেও মৃতদেহ সৎকারে বাধা দেওয়া হয়। জৌনপুর পুলিশ ঘটনাস্থলে এসে সৎকারের ব্যবস্থা করে। উত্তরপ্রদেশের এক যুবক ঠাকুরদার জন্য অক্সিজেন চাইতে গিয়ে গ্রেপ্তার হলেন। পুলিশ তার নামে গুজব ছড়াচ্ছে বলে মামলা দায়ের করেছে। অবশেষে অক্সিজেন না পেয়ে মৃত্যু হয় বৃদ্ধের। রাজস্থানের দ্য বন্দে মাতারম বলে এক সংস্থা কোভিড আক্রান্তদের পাশে দাঁড়ালো। তারা বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা, ওষুধ ও যাতায়াতের দায়িত্ব নিয়েছেন আক্রান্তদের। প্রায় 744 জন আক্রান্ত মানুষ রেজিস্ট্রেশন করেছেন সংস্থায়। আকাশ বার্তা। ইন্টারনেটের সমস্যায় টিকা দিতে দেরি হওয়ায় স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হলো উত্তেজিত জনতা। নদিয়ার চাকদায় একসময় টিকাকরণ বন্ধ রাখতে হয়। করোনা টিকা দিতে আসা স্বাস্থ্যকর্মীদের হেনস্থার শিকার হতে হলো নদিয়ার চাকদহে। করোনার প্রকোপ ঠেকাতে সাধারণ মানুষদের জন্য চাকদা পৌরসভার নির্দেশে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছিল। বেশ কিছুদিন ধরে ইন্টারনেট পরিষেবায় সমস্যা থাকায় টিকা পেতে দেরি হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উপস্থিত মানুষদের মধ্যে। স্বাস্থ্যকর্মীদের উপর একদল চড়াও হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই চাকদা পৌরসভার নির্দেশে স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার অভাবে দাবিও তোলেন তারা। আমাদের সমস্ত কর্মীরা অনির্দিষ্টকালের জন্য নিরাপত্তার অভাবজনিত কারণে ভ্যাকসিন এবং অন্যান্য পরিষেবা বন্ধ রাখলো। পৌরসভার পক্ষ থেকে চাকদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টিকার অভাবে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। আকাশ বার্তা। করোনা পরিস্থিতিতেই অরবিন্দ কেজরিওয়াল সরকারের সব ক্ষমতা কেড়ে নিল কেন্দ্রীয় সরকার। এখন থেকে দিল্লির সরকার চালাবেন লেফটেন্যান্ট গভর্নর। মুখ্যমন্ত্রী আর এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। দিল্লিতে আজ থেকেই নির্বাচিত সরকারের আর কোনো ভূমিকা রইল না। কেন্দ্র নতুন যে আইন পাস করেছিল সংসদে, আজ থেকেই তা লাগু করা হলো। নতুন আইনে বলা হয়েছে আজ থেকে লেফটেন্যান্ট গভর্নর যাবতীয় সিদ্ধান্ত নেবেন। তিনি পরিচালনা করবেন সব। কেজরিওয়াল সরকার কেবলমাত্র পরামর্শ দিতে পারেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন আজ থেকে গণতন্ত্র ধ্বংস হলো দিল্লিতে। দিল্লি দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিজেপি। তা সম্ভব না হওয়ায় আইন এনে নির্বাচিত সরকারের যাবতীয় ক্ষমতা কেড়ে নেওয়া হলো। আজ থেকে কেন্দ্রের নির্দেশে সব কাজ হবে। কেজরিওয়াল সরকার কোনো সিদ্ধান্ত নিতে গেলে লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি লাগবে। যদি তিনি অনুমতি না দেন তাহলে প্রশাসনিক কোনো কাজও করতে পারবে না নির্বাচিত সরকার। এমনকি করোনা নিয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল। পরোক্ষে কেন্দ্রীয় সরকারই আজ থেকে দিল্লির সব সিদ্ধান্ত নিতে পারবে। আকাশ বার্তা। করোনা আবহের মধ্যেই কাল শেষ দফার ভোট। নজরবন্দি অনুব্রত মণ্ডল আজ হঠাৎই কমিশনের চোখে ফাঁকি দিয়ে পৌঁছে যান তারাপীঠের মন্দিরে। জেলার প্রায় সর্বত্রই ঘুরে বেড়ান তিনি। কমিশনের চোখে ধুলো দিয়ে এবারও উধাও হয়ে গেলেন বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন, সঙ্গে ছিলেন নজরদারিতে থাকা কমিশনের কর্তারা, ছিলেন সেনা জওয়ানরাও। হঠাৎই এক বাঁকের মুখে তিনি উধাও হয়ে যান। তারপর সোজা হাজির হন তারাপীঠে। সেখানে গিয়ে পুজো দেন তিনি। সেখান থেকে যান নলহাটিতে, তারপর হাসানে।
কমিশনের কর্তাদের কাছে ততক্ষণে খবর গেছে বিভিন্ন রাজ্যে গিয়ে ভোট ম্যানেজ করবেন অনুব্রত মণ্ডল। কমিশন পাশের রাজ্য ঝাড়খণ্ডেও খবর পাঠায়। শেষ পর্যন্ত দেখা মেলে বীরভূমে। সর্বত্রই দেখা যায় দলীয় নেতাদের সঙ্গে কথা বলছেন অনুব্রত মণ্ডল। ইলেকশন হবে শান্তিভাবে, ফ্রেশ ইলেকশন হবে, সেখানে মারামারি ঝগড়া হবে না, এটা পুলিশের দেখার ব্যাপার। এই ধরনের নোংরামি কেন থানায় থানায় ডেকে পাঠিয়ে? দীর্ঘক্ষণ তাকে না পেয়ে ফের নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। সিউড়িতে তিনি বলেন, আমি তো চোখে ধুলো দিইনি। গত লোকসভা ভোটেও তাকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন। সেবারও তিনি লুকোচুরি খেলেছিলেন, তাকে খুঁজে পায়নি নির্বাচন কমিশন। কাল ভোটের আগে ফের কমিশনের কর্তাদের চক্কর কাটালেন বীরভূমের হেভিওয়েট নেতা। গতবারও তার বাড়ির সামনে ঠাঁয়ে বসেছিলেন এক ডেপুটি ম্যাজিস্ট্রেট। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, আকাশ বার্তা। ফের কান ধরে ওঠবসের ছবি ফিরল আমাদের রাজ্যে। মাস্ক না পরায় খড়গপুরে বেপরোয়া পথচারীদের শাস্তি দিল পুলিশ। এই ছবি রাজ্যের প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে। বারবার বলা সত্ত্বেও মাস্ক না পরে ঘুরে বেড়ানো দোকান কাটাদের উচিত শিক্ষা দিতে এবার কড়া দাওয়াই নিয়ে পথে নামল পুলিশ। সতর্কীকরণ মাস্ক বিতরণের পর এবার মাস্কবিহীন বেপরোয়াদের ধরে ফয়সালা অন দ্য স্পট। এ দৃশ্য খড়গপুর শহরের বিএনআর ময়দানে বসা বাজার এলাকার। পুলিশকে আসতে দেখেই পকেট হাতড়ে মাস্কের খোঁজ শুরু করেছে বীরপুঙ্গবের দল। তারাকে কেউ দুপা ছিটকে দোকানে গলিয়ে মাস্ক ঝুলিয়ে নিচ্ছে মুখে, কেউ আবার থুতনিতে ঝুলিয়েই দায় সারতে চাইছেন, কিন্তু সতর্ক পুলিশ তাকেও সাবধান করে দিচ্ছেন। শেষমেশ খপ্পরে পড়ল এই সুপার হিরো। মুখে তো দূর, বেপরোয়া যুবক হাতে বা নিদেন পক্ষে পকেটে করে সঙ্গে কোনো মাস্ক নিয়েই বেরোয়নি। অতএব পুলিশের অন দ্য স্পট দাওয়াই। দোকান কাটাকে দোকান ধরেই চলল ওঠবস। দুচোখ ভরে এই দৃশ্য দেখার পরেও জ্ঞান চক্ষু খুলবে কি এখনো হাটে মাঠে ঘুরে বেড়ানো কিছু সবজান্তা বীরপুঙ্গবের? এরপরেও মাস্ক ছাড়া ঘোরাঘুরি করলে তৈরি থাকুন, পরের নাম্বারটা আপনারও হতে পারে। আকাশ বার্তা। কাল শেষ দফা ভোটের আগে মুর্শিদাবাদের সর্বত্র তৃণমূল কংগ্রেস টাকার টোপ দিচ্ছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদে জেতার জন্য প্রলোভন দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। টিভি ফ্রিজ দেওয়া হচ্ছে ভোটারদের, নগদ টাকাও দেওয়া হচ্ছে অনেকেই। অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, গরিব মানুষকে টাকার টোপ দেওয়া হচ্ছে। বাড়িতে গিয়ে তৃণমূলের প্রার্থী বলছে আপনার বাড়িতে ফ্রিজ দেব, এলইডি টিভি দেব, দিয়ে দেওয়া হচ্ছে। নতুন ফ্রিজ দিয়ে দিচ্ছে, নতুন এলইডি টিভি দিয়ে দিচ্ছে ভোটের জন্য। এত শয়ে শয়ে কোটি টাকা তারা মুর্শিদাবাদে খরচ করছে মমতা ব্যানার্জির নির্দেশে। কাল ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল। দফায় দফায় তৃণমূল সিপিআইএম সংঘর্ষ হয়। বেশ কয়েকজন সিপিআইএম কর্মী আহতও হয়েছেন। প্রতিবারই ভোট এলে দেখা যায় গুলি বোমার লড়াই চলে মুর্শিদাবাদের ডোমকলে। গত পঞ্চায়েত নির্বাচনে বুথের পাশেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সিপিআইএম কর্মীর। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের সঙ্গে সোমাবাইতির রিপোর্ট, আকাশ বার্তা। ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।